সে রাতের পর থেকে মোর্শেদ ভাই আমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে, কিন্তু আমার ঘেন্না লাগছিল। এতদিন যাকে বড় ভাই বলে জেনে এসেছি, যার ছায়া তলে বাবার মতন নিরাপত্তা পেয়েছি, সেই কিনা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলো। বাবা মা মারা যাওয়ার পর আমাদের 4 ভাই বোনের ঠাঁই হয় বড় মামার বাড়িতে। মামা মামি নিতান্তই সাধারণ মনের মানুষ এবং মধ্যবিত্ত। তাদের নিজেদের 3 সন্তানের মাঝেও কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের আশ্রয় দিলেন। আমাদের কোনো আধিক্যতা ছিল না। মামিও কখনো বৈষম্য করেননি। নিজেরা যা খেতেন পরতেন আমাদের জন্যেও তা বরাদ্দ হতো। হ্যাঁ, আমাদের বাড়তি যোগ হওয়ার কারণে মামাতো ভাই বোনেরা বিলাসিতা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু এদের তাদের মনে কোনো ক্ষোভ দেখিনি। মনে হতো এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে মামির আক্ষেপ শোনা যেত, আমাদের খরচ বেড়ে গেছে অথবা তার সন্তানদের স্বাদ আহ্লাদ পূরণ হচ্ছে না। ঘরের কাজ আমরা সব ভাই বোনেরা মিলে ভাগ করে নিতাম। 3টে শোবার ঘর, ড্রয়িং, ডাইনিং আর রান্নাঘর মিলে 5 কামরার সরকারি কোয়ার্টার। মামার চাকরির সুবাদে পাওয়া পুরনো ধাঁচের এই কোয়ার্টারগুলোই আধুনিক সুবিধা না থাকলেও পর্যাপ্ত জায়গা ছিল। বাড়ির সামনে খোলা জায়গায় মামি মৌসুমি সবজি ফলাতেন, আবার এক কোণে ছোট ঘর তুলে হাঁস মুরগি পালতেন। সেই সুবাদে বাজার খরচ কিছুটা কমতো। একটা শোবার ঘরে মামা মামি আর দুটোতে আমরা বোনেরা থাকতাম। সামনের ড্রয়িং রুমে একটা খাট পাতা ছিল, সেখানে মোর্শেদ ভাই আর বেনু ঘুমাতো। বেনু আমার ছোট ভাই। বড় আপা, রনু আপা আর আমি একটা রুমে গাদাগাদি করে শুইতাম। অন্য রুমটা একটু ছোট, সেখানে মনু আপা আর মেজো আপা শুতেন। আমি 10ম শ্রেণীতে পড়ার সময় বড় আপার জন্য 2টো প্রস্তাব আসে। প্রথম দেখাতেই বড় আপাকে এক পক্ষ পছন্দ করে ফেলল। দ্বিতীয় প্রস্তাব ছিল মামার এক কলিগের ভাগ্নের জন্য। ওরা আপাকে আগে থেকেই পছন্দ করেছিল। প্রথম পক্ষ নাছোড়বান্দা হয়ে অল্প দিনের মধ্যেই আপার জন্য পাকা কথা নিয়ে নিলেন। দ্বিতীয় পক্ষ একটু মন খারাপ করলেও পরে তারা মেজো আপাকে তাদের পাত্রের জন্য চেয়ে বসলেন। এইভাবে আমার 2 বোনের বিয়ে প্রায় একই সময়ে অনাড়ম্বরভাবে হয়ে গেল। অবশ্য আড়ম্বরপূর্ণ বিয়ে দেওয়ার সামর্থ্য মামার ছিল না। আমি HSC দেওয়ার আগেই রনু আপার আর মনু আপার বিয়ে হয়ে গেল খুব সাদামাটাভাবেই। বোনেরা শ্বশুরবাড়িতে মোটামুটি সুখেই আছে। বাড়িতে এখন মামা মামি, আমি আর মোর্শেদ ভাই। বেনুকে বড় দুলাভাই নিয়ে গেছেন। সেখানে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের ব্যবসায় সাহায্য করে। ঘরের কাজ আমি যতক্ষণ পারি মামিকে সাহায্য করি। মোর্শেদ ভাই একটা বেসরকারি ব্যাংকে আছেন। আমাদের ভাই বোন সবার বড় হলেন মোর্শেদ ভাই। গত মাসের তার বিয়ে ঠিক হয়েছে। ভাবি খুব সুন্দরী। ভাবির অনার্স ফাইনাল পরীক্ষার জন্য বিয়েটা এখনো হয়নি। পরীক্ষার পর বিয়ে হবে। মোটামুটি 2 পরিবারের আসা যাওয়া চালু আছে। গত পরশু মামা মামি রনু আপার বাসায় দাওয়াতে গেছিলেন। আমার পরীক্ষা তাই যায়নি। মোর্শেদ ভাইয়ের অফিসে পার্টি, উনি ওখানে খেয়ে আসবেন, তাই আমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মামা মামি 10টার দিকে ফিরেছিলেন। ওরা ক্লান্ত ছিলেন বলে একটু তাড়াতাড়ি শুতে গেলেন। রাত 12:30টার দিকে মোর্শেদ ভাই এলেন। ওনাকে দরজা খুলে দিতে হবে বলে তাই আমি ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম। আমার খুব বাজে অভ্যাস, দরজায় বেল দিলেই জিজ্ঞেস করার আগেই দরজা খুলে দিই। সেদিনও তাই হলো। ঘুম চোখে দরজা খুলে দিলাম। মোর্শেদ ভাই কেমন চোখে যেন তাকিয়েছিলেন। গা থেকে কেমন উদ্ভট একটা গন্ধ পেলাম। কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে যেতেই মোর্শেদ ভাই ডাক দিলেন পানি দিয়ে যেতে। মোর্শেদ ভাই এখন মনু আপাদের ঘরটাই থাকেন। আমি পানি নিয়ে ঘরের টেবিলে রাখতেই দেখি মোর্শেদ ভাই দরজা বন্ধ করছেন। আমি জিজ্ঞেস করতেই আমাকে ইশারা দিলেন চুপ থাকতে। ভাবলাম কোনো সারপ্রাইজ দেবেন, কিন্তু আমাকে চেপে ধরলেন। আমি আতঙ্কে চিৎকার দিলেও গোঙানি ছাড়া কিছু বের হলো না। মোর্শেদ ভাই আমার মুখে তার গামছাটা ঢুকিয়ে দিলেন। সেই রাতে আমার মামাতো বড় ভাইয়ের হাতে আমার ধর্ষণ হলো।
মাতাল মোর্শেদ ভাই তার শারীরিক তৃপ্তি নিয়ে মরার মতন পড়ে ঘুমালেন, আর আমি ভোর পর্যন্ত হতবিহ্বল জেগে রইলাম। দু চোখ বেয়ে শুধু পানি ঝরছিল। কি বলবো, কাকেই বা বলবো যে মামা মামির নিমক খেয়েছি, তার ছেলের কথা কিভাবে বলি? নিজের ঘরে এসে বালিশে মুখ চেপে কেঁদেছি, তারপর গোসল করে সৃষ্টিকর্তাকে ডাকছি। এ বিচার আমি তার কাছে ছাড়া আর কারোর কাছে চাইতে পারি না। বিচার চাইতে গেলে সন্দেহের তীর ছুটে আসবে, কথা উঠবে আমি নিশ্চয়ই মোর্শেদ ভাইকে বিয়ে করতে চাই, আমি তাদের আশ্রিতা। গত 2 দিন ধরে মোর্শেদ ভাই অনেক চেষ্টা করেছেন আমার সাথে কথা বলতে। আমি ঘরে কাউকে বুঝতে দিচ্ছি না যতটা সম্ভব, তবুও মামা মামি জিজ্ঞেস করছেন কি হয়েছে। ন্যূনতম খেতাম, সারাদিন ঘরের দরজা লাগিয়ে বসে থাকতাম। আমার ইনকোর্স পরীক্ষাগুলো কোনো মতে দিচ্ছি, পড়া আমার কিছুই হয় না, শুধু বারবার সেই রাত সেই ক্ষণ আমাকে তাড়া করে ফিরছে। রাতে মোর্শেদ ভাই আসার আগেই আমি খেয়ে রুমে চলে গেলাম। পিছন থেকে মামির ভৎসনা শুনতে পাচ্ছি। কি এমন পড়া, সারাদিন দরজা বন্ধ করে রাখিস? আগে তো ঘরের টুকিটাকি করে দিতিস, আমারও বয়স হয়েছে, সেটা কি দেখিস না? আমি চুপচাপ চলে গেলাম। আধা ঘন্টা পরে মোর্শেদ ভাই এসেই বোমা ফেলল ঘরে। তিনি বিয়ে ভেঙে দিয়েছেন এবং তিনি আমাকে বিয়ে করবেন। ভাবির বাড়ি থেকেও ফোন আসা শুরু হয়ে যাবে একটু পর হয়তো। মামা মামি হতবাক, সাথে আমিও। এতটা আশা করিনি। কিছুটা হাসিও পেল। তিনি তার অনুশোচনার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমায় স্বীকৃতি দেবেন। তাতে কি আমার ভিতরের ঘৃণাটা মিটবে? মামা হুংকার দিলেন। মামি আমার দিকে তাকিয়ে বললেন, এই ছিল তাহলে তোর মনে? এতই যদি এই ঘরের বউ হওয়ার শখ ছিল, তবে আগে বললি না কেন? এত লোক হাসিয়ে আমাদের অপমান করার জন্য? মামি আরও বিভিন্নভাবে আমায় কথা শোনাচ্ছিলেন। একসময় আমি মুখ খুললাম, মামা মামির সামনে সেদিনের ঘটনা বলে দিলাম। মামি চিৎকার করতে করতে এসে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে বললেন, আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য ফাঁদে ফেলে আবার আমার ছেলের চরিত্রে কলঙ্ক দিচ্ছিস? সারা জীবন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার এই মূল্য দিলি? কোনোদিন আমি আমার বাচ্চাদের শখ আহ্লাদও করতে পারিনি তোদের জন্য, আজ এই মূল্য দিলি? এক্ষুনি বের হয়ে যা। মোর্শেদ ভাই একবারও তার বাবা মাকে সত্যিটা বললেন না, স্বীকার করলেন না। মামি আমার বড় 2 বোনকে ফোন করে সব জানালেন। গালিগালাজ করতে লাগলেন আমার মৃত বাবা মাকে, সাপ সাপান্ত করতে লাগলেন আমাকে। মামির সাথে মামাও। সইতে না পেরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিছুক্ষণ। খুব কান্না পেল। ধীরে ধীরে নিজের ব্যাগটাকে গুছিয়ে নিলাম। সারা রাত মামি একে তাকে ফোন করে আমার কৃতকর্মের কথা সবাইকেই মোটামুটি জানিয়ে ফেলেছেন। ভোর হওয়ার আগে মোর্শেদ ভাইকে একটা চিঠি লিখলাম। মোর্শেদ ভাই, আপনার সাথে কথা বলার রুচি আমার নেই। সারা জীবন আপনাদের বাড়িতে আশ্রিতা হয়েছিলাম, মামা মামির ছায়ায় ছিলাম। কখনো নিজেকে এতিম মনে হয়নি, আজ নিজেকে এতিম মনে হচ্ছে। এতদিন আমাদের ভাই বোনের জন্য আপনাদের স্যাক্রিফাইসগুলো শোধ দিতে না পারার কষ্টও কুঁড়ে কুঁড়ে খেত আমায়। প্রতিদান কিভাবে দেব সেটা খুঁজে পেতাম না। আপনাদের ত্যাগের প্রতিদান আমার সতীত্বের দামে নেবেন তা জানা ছিল না। ইতি আশ্রিতা। ভোর হতেই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বড় আপা বারবার ফোন দিয়েছে রাতভর ওর ওখানে চলে যেতে। আমি ফোনটা বন্ধ করে সিমটা ফেলে দিলাম। দ্বিতীয়বার কারোর আশ্রিতা হতে চাই না। এই যাবি? রেট কত তোর? কথাগুলো শুনে মনে হলো গায়ে কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়েছে। তাকিয়ে দেখি 35-36 বছর বয়সী এক লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে সস্ত্রা ট্রেটনের শার্টটা বুকের 3টে বোতাম খোলা। মুখ দিয়ে জর্দার গন্ধ ভুর ভুর করে বের হচ্ছে। মামির সুরভি জর্দার কোটোটা থেকে এমন গন্ধ পাওয়া যেত। কি রে, তোর তো ভারী দেমাগ, রেট কত তোর? আমি কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিলাম। পার্ক থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে প্রথমে বান্ধবীর হোস্টেলে গেলাম। ওর কাছে ব্যাগটা রেখে সারাদিন বিভিন্ন মহিলা হোস্টেলগুলোতে খোঁজ নিলাম। কোথাও বাসা ভাড়া নেওয়ার মতন ক্ষমতা আমার নেই।
সম্বল বলতে বড় আপা ঈদে দেওয়া 2,000 টাকা, যেগুলো আমি জামা না কিনে কলেজে পাওনা পরিশোধের জন্য রেখেছিলাম, আর নিজের জমানো 2700 টাকা। মামা কলেজে যেতে প্রায় গাড়ি ভাড়া বাবদ 20-50 টাকা দিতেন। দুলাভাইরা বেড়াতে এসে 100-200 টাকা হাত খরচের জন্য দিত। আমার কখনো কোনো বাড়তি বিলাসিতা ছিল না। এগুলো আমি জমাতাম ফর্ম ফিল আপ বা বই খাতা কেনার জন্য। ভবিষ্যতে কি হবে বা কি খাবো আপাতত কিছু মাথায় আসছে না। একটা থাকার জায়গা দরকার। বান্ধবীর হোস্টেলে সিট খালি নেই বলে একটু বিপদেই পড়লাম। সারাদিন কিছু খাওয়া হয়নি, পা যেন আর চলতে চাইছে না। বিকেলের পর একটু জিরোতে পার্কে বসেছিলাম। বিভিন্ন কথা মনের মধ্যে উথাল পাথাল করছিল যে কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খেয়ালই ছিল না। লোকটার কথায় খারাপ লাগলেও তাকে আমি দোষ দিই না, কারণ ভর সন্ধ্যাবেলা ওখানে কোনো ভদ্র ঘরের মেয়ে একা বিহ্বল হয়ে বসে থাকবে এটা আশাতীত। আবার এলাম বান্ধবীর কাছে। আমার খুব লজ্জা হতে লাগলো, কারণ আশ্রিত হয়ে থাকতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। আমার সারাদিনের না খেওয়া চিমসি মুখ দেখে সে অনেক প্রশ্ন করতে লাগলো। মোর্শেদ ভাইয়ের অংশটুকু ছাড়া তাকে যতটুকু বলা যায় ততটুকুই বললাম। সেও তার পরিচিত কয়েকজনকে নক দিল, কোথাও খালি নেই। ওর রুমে বোর্ডার 3 জন। ওরাই প্রস্তাব দিল যতদিন কোথাও ব্যবস্থা না হয় আপাতত ওদের ওখানে গেস্ট হিসাবে থাকার, তবে সেটা 1 সপ্তাহের বেশি যেন না হয়। ততদিন কিন্তু মিল চালিয়ে যেতে হবে। আমি মনে মনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালাম। সারা রাত আমার প্রায় নির্ঘুমে কেটে গেল। সকালবেলা উঠে প্রথমে কলেজে গেলাম। এক বান্ধবী তার খালাতো বোনের জন্য গৃহশিক্ষক খুঁজছিলেন। কয়েকদিন আগে ওরই মুখে শুনে আমি নিজেও অনেককে বলেছি। ভাগ্যের ফের আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিল। মামার বাসায় থাকতে বেশ কয়েকটা টিউশনের অফার এসেছিল, কিন্তু মামির কাজে সাহায্যের জন্য সেগুলো ফিরিয়ে দিয়েছি। বান্ধবীর সাথে দেখা হলে ওকে বললাম টিউশনটা আমি করতে চাই। সে একটু অবাক হলেও মুখে কিছু বলল না। কথায় বলে যার কেউ নেই তার ওপরওয়ালা আছেন। ওই দিন আমি একসাথে 2টো টিউশন পাই। 2টো টিউশন করলে মাস শেষে 5,000 টাকা পাবো। আমার কোনো মতে চলে যাবে। 1 সপ্তাহ হওয়ার আগেই একটা পরিবারের সাথে পেইং গেস্ট হিসাবে উঠে গেলাম। পরিবারটি এক বোর্ডার আপুর পরিচিত। স্বামী স্ত্রী এবং তাদের 3 মেয়ে নিয়ে পরিবার। পরিবারের কর্তা একটা বেসরকারি অফিসের কেরানি, দেখতে রোগা অপুষ্ট চেহারা। তার স্ত্রী এবং 3 মেয়ে, 4 জনই স্থূলকায়। কিছুদিনের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করলাম, ভদ্রলোকের স্ত্রী এবং তার মেয়েদের ব্যবহার এমন যেন আমি তাদের বাসায় আশ্রিত। কথায় কথায় খাবারের খোঁটা দেয়, কাজ নিয়ে ভাগাভাগি করে, নিম্নমানের খাবার আমার জন্য দিচ্ছে, অথচ টাকা পুরো নিচ্ছে। আবার মাঝে মাঝে বাড়তি টাকাও আবদার করছে। একদিন বাসি হয়ে যাওয়া নষ্ট ছোট মাছের তরকারি আমাকে খেতে দিল। ওরা আমার খাবার রুমে রেখে যেত। ভাবলাম হয়তো গরমে তরকারি নষ্ট হয়ে গেছে। এরকম 1 সপ্তাহে 3 বার হয়ে গেল। আমি আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে অস্বীকার করলেন, তারপর আমাকে বলেন, এত ফুটানি হলে অন্য কোথাও চলে যাও। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বদনাম করতে চাও? তোমাদের মতন ছোটলোক পরিবারের মেয়েদের মুরদ নাই, কিন্তু ফুটানি যায় না। এসব স্বভাবের জন্য নিজের পরিবারেও থাকতে পারো না। সে রাতেই আমাকে ঘর ছেড়ে দিতে বলা হলো। তখনও মাসের মোটে 10 তারিখ। আন্টি সাফ জানিয়ে দিলেন পুরো মাসের টাকা দিয়েই যেন বের হই, নয়তো তিনি জানেন কিভাবে টাকা আদায় করতে হয়। অথচ তার কাছে আমার জামানতের 3,000 টাকা রয়ে গেছে। আমি বললাম আমার জামানতের থেকে মাসের টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দিতে। তার পরের দিন সকালে টাকার সাথে সাথে আমার কপালে মিথ্যা অপবাদ জুটল। আমি নাকি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করেছি, তাই আমাকে বের করে দিচ্ছেন। তিনি আশেপাশের মানুষ জড়ো করে উচ্চস্বরে এসব কথা বলতে লাগলেন। আমি কোনো কথা না বলে বের হয়ে এলাম, কারণ আমার পায়ে যখন মাটি নেই প্রতিবাদ সেখানে শব্দ হবে না। এক পরিচিত আপুকে নক দিয়ে আগেই একটা মেসের সিট নিয়েছি। তল্পা নিয়ে সেখানেই উঠে গেলাম। বানভাসী মানুষের মতন একবার এখানে
আর একবার ওখানে করতে গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলাফল নিয়ে ভাবার সময়ই পাইনি। 1 মাস পার হয়ে আরও 20 দিন চলে গেল। তারপর আমার শরীর একটু খারাপ হতে লাগলো। দুর্ঘটনাকে আবেগ দিয়ে ভাবলে আমার পথ চলা দায় হয়ে যাবে। প্রথম মাসে টিউশনের টাকাটা পেয়ে সোজা চলে গেলাম কমিউনিটি ক্লিনিকে। ওরা প্রশ্ন করতে লাগলেন, বিয়ে হয়েছে কিনা, স্বামী কই, সাথে এলো না কেন, ইত্যাদি ইত্যাদি। সত্যি বলার ইচ্ছে ছিল না, মিথ্যে বলার দরকার মনে করিনি, তাই চুপ ছিলাম। আমাকে চুপ থাকতে দেখে একজন আয়া বলে উঠলেন, কার সাথে লটর পটর করতে গিয়ে ওটা বাঁধিয়ে নিয়ে এসেছে আর কি, বাপ মায়ের দেওয়া টাকায় তো আর বিলাসিতা করতে পারে না। আমার দু চোখ জ্বলতে শুরু করেছে, তবুও কিছু বলিনি। অ্যাবর্ষণ যখন ডাক্তার করছিলেন প্রচণ্ড ব্যথায় মাগো বলে চিৎকার দিয়েছিলাম, এটা মনে আছে। মেসে ফেরার সময় রিকশার ঝাঁকুনিতে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। মেসে ফিরে বাথরুমে ঢুকে হাউমাউ করে কেঁদেছি। দিনে মেসের বোর্ডাররা তেমন কেউ থাকে না বলে নিজেকে ধরে রাখিনি। মনে মনে একটু চাওয়া ছিল নিজের কাছে, এ জীবনে শোনা প্রতিটা কথা, প্রতিটি প্রশ্নের জবাব একদিন নিশ্চিত দেব। তারপর থেকে শুধু কলেজ, টিউশন আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা। এর ভেতর বড় দুলা ভাই কলেজে খোঁজ নিয়েছেন, কিন্তু আমি দেখা করিনি। একদিন হঠাৎ রাস্তায় বেনুর সামনাসামনি পড়ে গেলাম। আমার খুব ইচ্ছে হলো একবার ভাইটাকে একটু আদর করি, কিন্তু বেনু আমায় দেখে খুব সহজেই মুখ ফিরিয়ে চলে গেল, যেন আমি চলতি পথে কোনো পথচারী। বছর দুয়েক পরের ঘটনা। অনার্স পরীক্ষার রেজাল্টের দিন আমি মেসেই ছিলাম। একজন এসে বলল, কেউ একজন আমায় খুঁজতে এসেছে। আমার রুমমেটরা অবাক, আমাকে তো এতদিন কেউ কখনো খুঁজতে বা দেখা করতে আসেনি। আমি বাইরে এসে দেখি মোর্শেদ ভাই আর মামা। খোঁজ কিভাবে পেলেন জানি না, একই শহরে থাকি, খোঁজ পাওয়া অসম্ভব কিছু না। মামা খুব নরম কণ্ঠে আমায় কাছে ডাকলেন, এটাও বললেন যে মোর্শেদ ভাই সব স্বীকার করেছেন, তিনি এখনও আমায় বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করতে চান। আমি আশ্চর্য হলাম, কারণ খেয়াল করলাম এদের কারোর প্রতি কোনো রকম সহানুভূতি কাজ করছে না। আমার নির্লিপ্ততা এবং আড়ষ্টতা দেখে ওরা আর কথা বাড়ালো না। মোর্শেদ ভাই বারবার ক্ষমা চাইছেন। প্রচণ্ড ঘৃণায় আমার সারা গা রি করতে লাগলো। কিসের ক্ষমা? আমি সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনাদের ত্যাগের মূল্য তো শোধ হয়ে গেছে, এখন ক্ষমা চাওয়ার নাটকটা বাদ দিন, দয়া করে বিদেয় হন। ওই সপ্তাহে আমি মেসটি ছেড়ে দিয়ে নতুন আর একটা মেসে উঠলাম। সে বছর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসাবে জয়েন করি। চাকরির পাশাপাশি সামনে পড়াশোনা চলতে থাকে। লক্ষ্য একটাই, বিসিএস দেব। রোজ অফিস শেষে একটা কোচিং সেন্টারে পড়তে যাই। ফিরতে রাত হলে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে অনেক কথা বলে। তাদের দৃষ্টিতে শরীরে সাপ ছেড়ে দেওয়ার মতন মনে হয়। রোজ রাতে ওপরওয়ালাকে বলি, আর একটু ধৈর্য দাও, আর একটু যেন সইতে পারি। প্রথমবার বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রম করে তৈরি হলাম। পরীক্ষার 2 সপ্তাহ আগে হঠাৎ জ্বরে পড়লাম। প্রচণ্ড জ্বরের ঘোরে প্রলাপ বকতাম। পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ল। রুমমেটরা সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল। ওরা সকাল বিকেল পালা করে দেখতে যেত, রাত জাগতো। প্রায় 2 সপ্তাহ পরে জ্বর একটু কমলো। রিলিজ নিয়ে বাসায় আসার পর অফিসে ফোন দিলে জানা গেল আমার চাকরিটা প্রায় নেই। আমাকে তারপরের দিন জয়েন করতে বলা হলো। গেলাম। সারাদিন অফিস করে মেসে ফিরে আবারও জ্বর। এবার সেই জ্বর মাস 2 ভুগিয়ে ছাড়ল। আমার ওজন কমে গেল, লম্বা চুল প্রায় ঝরে গেল। আমার চাকরিটা চলে গেছে, হাতে টিউশনও নেই। এর কাছে তার কাছে ধার করে কিছুদিন চলার পর আবারও টিউশন শুরু করলাম। এবার আর চাকরি নিলাম না, টিউশন পড়াই আর নিজের পড়াপড়ি। হঠাৎ একদিন পরিচয় হলো এক ব্যাংক কর্মকর্তার সাথে। চমৎকার সুদর্শন মানুষটিকে আমার ভালো লাগতে শুরু করলো। সে আমাকে উৎসাহ দিত বিসিএস পরীক্ষার জন্য পড়তে। আমরা একসাথে স্বপ্ন দেখেছি সুন্দর ভবিষ্যতের। সে বলতো আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই,
আমরা বিয়ে করব ঠিক করলাম। সে আমার বিসিএস না হওয়া পর্যন্ত বাসায় জানাবে না। বিসিএস হলে তবে একসাথে দুটো সারপ্রাইজ দেবে। ওর পরিবার মোটামুটি চিনতো আমাকে। এর মধ্যে একদিন আমি ভাবলাম, আমাদের সম্পর্ক তো একটা পরিণতির দিকে যাচ্ছে, আর আমার অতীত নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। আমার নিজস্ব স্বচ্ছতার জন্য তাকে সব কিছু জানানো উচিত। আমরা দেখা করলাম। সে আমার হাত ধরেই ছিল। আমি তাকে সব বলে দিলাম। আমি মামার কাছে মানুষ, এতিম, এসব সে জানতো। তাতে কোনো সমস্যা ছিল না। যখনই সেই রাতের ঘটনা এবং আমার অ্যাবর্শনের কথা জানালাম, তখন সে অট্টহাসি দিয়ে উড়িয়ে দিল। বলল, এই 21 শতকে এসব নিয়ে কোনো সমস্যা হয় নাকি? আমার বুকের পাথরটা নেমে গেল। খুশি হয়ে মেশে ফিরলাম। এরপর থেকে ওর সাথে কথা বা দেখা হওয়া কমতে লাগলো। খালি ব্যস্ততার অজুহাত। কিছু বললেই রেগে যেত। বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে লাগলো। একদিন খুব কাটাকাটি হলে এক পর্যায়ে আমাকে বলে দিল, এত যে গলা উঁচু করে কথা বলো, তোমার আছেটা কি? সতীত্বটাও তো নেই। এই কথা শোনার পর আমি আমার জবাব পেয়ে গেলাম। নিজেকে নিজেই জুতো পেটা করতে ইচ্ছে করছিল। আমি নিজের লক্ষ্য ভুলে স্বপ্ন দেখার দুঃসাহসই বা করলাম কেন? তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম। পরের বছরই আমি বিসিএস পাস করে যাই। নিয়োগ হওয়ার পর যতবার আমার বদলি হতো, চয়েস করার সুযোগ পেলে নিজ জেলায় পোস্টিং না নেওয়ারই চেষ্টা করেছি সর্বোচ্চ। বিয়েও করেছি। পেশাগত দিক দিয়ে পরিচয়ের পর যখন হৃদ্যতা বাড়ল, তখন তাকে সব জানিয়েছি। তিনি 8-10টা সাধারণ মানুষের মতোই, কোনো নায়কোচিত কিছু করেননি। শুধু বলেছেন, মানুষ দুর্ঘটনায় হাত পা হারায়। আমি মনে রাখবো, আমার স্ত্রী দুর্ঘটনায় তার কুমারিত্ব হারিয়েছেন, নিজেকে নয়। এখন আমার জীবন একেবারে হ্যাপিলি এভার আফটার জাতীয় কোনো কিছু নয় হয়তো, তবে আমি যা হারিয়েছি তার প্রতিদানে অনেক বেশি পেয়েছি। আমার পরিবার আছে, সেখানে আমি আশ্রিত নই। আমার সামাজিক প্রতিষ্ঠা আছে, সেখানে কেউ চাইলেই আমার রেট কত জিজ্ঞেস করতে পারে না। আমার আর্থিক নিরাপত্তা আছে, আমাকে কেউ খাবারের খোঁটা দিতে পারে না। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।